নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্য স্টোরি টেলার অয়ন আপনাদের সামনে শ্রুতিপাঠ্য রূপে নিয়ে আসছে বিভিন্ন উপন্যাসিকের উপন্যাসসমূহ। তার মধ্যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চৈত্রহীন উপন্যাস, হুমায়ুন আহমেদ রচিত আজ হিমুর বিয়ে উপন্যাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাস এবং শৈলেশদের রচিত আমি সুভাষ বলছি উপন্যাস। এই উপন্যাসগুলি প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে রয়েছে। শ্রোতা বন্ধুদের সেগুলি একবার শুনে নেওয়ার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাসটি। ভালো লাগলে উপন্যাস পাঠটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন শুরু করছি কালের মন্দিরা উপন্যাসের চতুর্দশ পরিচ্ছেদ গিরিলঙ্ঘন। রট্টা ও চিত্রক অশ্বপৃষ্ঠে আরোহণ করিলে জম্বুক ছুটিয়া আসিয়া চিত্রকের অশ্বাসনে একটি বস্ত্রের পট্টলি বাঁধিয়া দিল। চিত্রক প্রশ্ন করিল, এ কি? জম্বুক বলিল, কিছু খাদ্য সঙ্গে থাকা ভালো, হয়তো প্রয়োজন হইবে। চিত্রক বলিল, ভালো, তুমিও আর বিলম্ব করিও না। জম্বুক বলিল, না, কিন্তু আমার অশ্ব নাই, গর্ধপৃষ্ঠে যাইতে হইবে, পৌঁছিতে বিলম্ব হইতে পারে। রট্টা জম্বুকের হস্তে একটি স্বর্ণদিনা দিয়া বলিলেন, তোমার পারিতোষিক, ভিক্ষুদের কথা ভুলিও না। জম্বুক স্বর্ণমুদ্রা সসম্ভ্রমে ললাটে স্পর্শ করিয়া বলিল, আজ্ঞা, ভিক্ষুদের জন্য গোধূম লইয়া যাইব, সঙ্গে ভৃত্য থাকিবে, সে সঙ্গে গোধূম পৌঁছিয়া দিয়া ফিরিয়া আসিবে, আমি কপোতকুটে চলিয়া যাইব। অতঃপর জম্বুকের কর্মকুশলতা সম্বন্ধে নিশ্চিন্ত হইয়া উভয়ে পশ্চিম দিকে অশ্বের মুখ ফিরাইলেন। সম্মুখে উপত্যকা, তাহার পরপ্রান্তে পাহাড় আছে, কিন্তু এখান হইতে দেখা যায় না। সেই পাহাড় পার হইয়া স্কন্দগুপ্তের স্কন্ধাবারে পৌঁছিতে হইবে। রট্টা বায়ুকোণ হইতে নৈরিত কোণ পর্যন্ত চক্ষু ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, কোন স্থানে যাইতে হইবে? দিগদর্শন হইবে কি প্রকারে? চিত্রক বলিল, ওই যে স্থানে চিল্ল শকুন উড়িতেছে, উহাই আমাদের গন্তব্যস্থান। উহা লক্ষ্য করিয়া চলিলে স্কন্দাবারে পৌঁছিব। বিস্মিতা রট্টা বলিলেন, কি করিয়া বুঝিলেন? চিত্রক একটু হাসিয়া বলিল, অনেক দেখিয়াছি, যুদ্ধের প্রাককালে সৈন্য শিবিরের মাথায় চিল্ল শকুন উড়ে, উহারা বোধ হয় জানিতে পারে। আসুন, আর বিলম্ব নয়, আজ দ্রুত অশ্ব চালাইতে হইবে। দুইটি অশ্ব নদীর বাম তীর রেখা ধরিয়া ছুটিয়া চলিল। রট্টা একবার চক্ষু ফিরাইয়া পান্থশালার পানে চাহিলেন। তাহার দুই চক্ষু জলে ভরিয়া উঠিল। মনে হইল চিরপরিচিত গৃহ ছাড়িয়া কোন অজানা নিরুদ্দেশের পথে চলিয়াছেন। দ্বিপ্রহরের সূর্য মধ্যাকাশে উঠিয়াছে। চিত্রক ও রট্টা এক বিশাল সিংসপা বৃক্ষের তলে আসিয়া অশ্ব থামাইলেন। নদীটি এইখানে ঈষৎ বক্র হইয়া নৈরিত কোণে চলিয়া গিয়াছে। পরপারের ভূমি শিলাবন্ধুর ও উচ্চ হইতে আরম্ভ করিয়াছে। ইহা উপত্যকার পশ্চিম প্রান্ত বলা যাইতে পারে। চিত্রক চারিদিক অবলোকন করিয়া বলিল, এবার নদী পার হইতে হইবে। রট্টা বলিলেন, নদীর জল যদি গভীর হয়? চিত্রক নদীর অর্ধস্বচ্ছ জলের ভিতর দৃষ্টি প্রবিষ্ট করাইবার চেষ্টা করিয়া বলিল, না, নদীগর্ভ প্রস্তরময়, স্রোত মন্দ, সুতরাং অগভীর হইবার সম্ভাবনা। যাহা হোক, তাহা পরে পরীক্ষা করা যাইবে। আপাতত আহার ও বিশ্রামের প্রয়োজন। রট্টা যেন এই প্রস্তাবের জন্য অপেক্ষা করিতেছিলেন। তিনি অশ্ব হইতে নামিয়া তরু ছায়ার সস্পাশনে বসিলেন। চিত্রক অশ্ব দুইটিকে বলগা ধরিয়া নদী তীরে লইয়া গিয়া জলপান করাইল। তারপর তাহাদের যথেচ্ছ বিচরণ করিবার জন্য ছাড়িয়া দিয়া খাদ্যের পট্টলি লইয়া রট্টার কাছে আসিয়া বসিল। পট্টলি খুলিয়া দেখা গেল জম্বুক অনেক খাদ্য দিয়েছে। জবের পিষ্টক ও
তণ্ডুলের পৌলিকা, কয়েকটি সংখ্যাকৃতি শর্করাকন্দ, এক কুঞ্চি চনক ও কিছু গুড়। চিত্রক সহাস্যে বলিল, জম্বুক বিচক্ষণ ব্যক্তি, এত দিয়াছে যে 2 দিনেও ফুরাইবে না। পোর্টলি মধ্যস্থলে রাখিয়া উভয়ে তাহা হইতে তুলিয়া তুলিয়া আহার করিতে লাগিলেন। চিত্রক রট্টার প্রতি একটি সকৌতুক কটাক্ষপাত করিয়া বলিলেন, খাদ্য কেমন লাগিতেছে? রট্টা অর্ধমুদিত নেত্রে বলিল, বড় মিষ্ট। চিত্রক তরবারি দ্বারা শর্করাকন্দ কাটিতে কাটিতে বলিল, ক্ষুধায় চায় না সুধা, বৈশ্যানর জ্বলিলে 3 তিড়িও মিষ্ট লাগে। ক্ষুধায় চায় না সুধা, বৈশ্যানর জ্বলিলে 3 তিড়িও মিষ্ট লাগে। আহার শেষ হইলে চিত্রক পোর্টলি আবার সযত্নে বাঁধিয়া রাখিল। দুইজনে নদী তীরে গিয়া অঞ্জলি ভরিয়া জল পান করিলেন। তারপর আবার তরুছায়া তলে আসিয়া বসিলেন। রট্টা তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া অজিনের ন্যায় ঘন শয্যায় অর্ধশয়ান হইলেন। চিত্রক জিজ্ঞাসা করিল, আপনার কি ক্লান্তিবোধ হইতেছে? না, আমি প্রস্তুত বলিয়া রট্টা উঠিবার উপক্রম করিলেন। চিত্রক বলিলেন, তরা নাই, অশ্ব দুটির আরও কিছুক্ষণ বিশ্রাম প্রয়োজন। অশ্ব দুইটি ইতিমধ্যে শস্যাহরণ করিতে করিতে নদী তীর হইতে কিছু দূরে চলিয়া গিয়াছিল। অলস নেত্রে তাহাদের একবার দেখিয়া লইয়া চিত্রক শ্যামল তৃণশয্যায় অঙ্গ প্রসারিত করিয়া দিল। কিছুক্ষণ নীরবে কাটিবার পর রট্টা ধীরে ধীরে যেন আত্মগতভাবে বলিলেন, পৃথিবীতে যদি যুদ্ধবিগ্রহ, স্বার্থপরতা, কুটিলতা না থাকিত। চিত্রক চক্ষু মুদিত করিয়া একটু হাসিল। রট্টা বলিলেন, কেন এই হিংসা, কেন এত লোভ, এত কাড়াকাড়ি? আর্য চিত্রক, আপনি বলিতে পারেন? চিত্রক উঠিয়া বসিল। কিছুক্ষণ নতনেত্রে চিন্তা করিয়া বলিল, না, বোধহয় ইহাই মানুষের নিয়তি। মানুষ যাহা চায় তাহা পাইবার অন্য উপায় জানে না বলিয়াই যুদ্ধ করে হিংসা করে। কিন্তু অন্য উপায় কি নাই? চিত্রক ধীরে ধীরে মাথা নাড়িল। জানি না, হয়তো আছে। নদীর দিকে চক্ষু তুলিয়া চিত্রক সহসা নীরব হইল। রট্টা তাহার দৃষ্টি অনুসরণ করিয়া দেখিলেন, নদীর পরপারে প্রায় 30 দণ্ড দূরে একটি সুন্দর শৃঙ্গধর মৃগ মদগর্বিত পদক্ষেপে আসিতেছে। নদীর কূলে আসিয়া সে জলপান করিল। তারপর নির্ভয়ে নদী উত্তরণ করিয়া এপারে আসিয়া উপস্থিত হইল। নদীর জল তাহার উদর স্পর্শ করিল না। সে বৃক্ষছায়ায় মানুষের অস্তিত্ব লক্ষ্য করে নাই, প্রত্যাশাও করে নাই। তীরে উঠিয়া সহসা তাহাদের দেখিতে পাইয়া নিমেষ মধ্যে অতি দীর্ঘ লম্ফ প্রদানপূর্বক বিদ্যুৎ বেগে পলায়ন করিল। চিত্র হাসিয়া উঠিল। পোর্টলি হস্তে উঠিয়া দাঁড়াইয়া সে বলিল, চলুন এবার যাত্রা করি। নদীর গভীরতা সম্বন্ধে প্রশ্নের সমাধা হইয়াছে। পশ্চিম দিগ্বলয় সুরঞ্জিত করিয়া সূর্য অস্ত যাইতেছে। চারিদিকে পাহাড় দীর্ঘশায়িত অনুচ্চ। পর্বতশ্রেণীর মাঝে মাঝে প্রস্তরের স্কন্ধ উচ্চ হইয়া আছে। পর্বতগাত্রে সর্বত্র বর্বুর ও বন বদরীর গুল্ম। এই দৃশ্যের মধ্যস্থলে অশ্বারূঢ় চিত্রক ও রট্টা দাঁড়াইয়া। রট্টা নীরবে চিত্রকের পানে চাহিলেন। তাহার মুখে এক বিচিত্র হাসি ফুটিয়া উঠিল। তাহাদের পর্বত লঙ্ঘনের চেষ্টা বহু পথে বিপথে আবর্তিত হইয়া এই কুটিল গিরিসংকটের চক্রে আবদ্ধ হইয়াছে। রাত্রি আসন্ন, গন্তব্যস্থান এখনও সুদূর পরাহত। এই সময় দুরাগত দুন্দুভির ডিন্ডিম শব্দ তাহাদের কর্ণে আসিল। শব্দ নয়, স্থির বায়ুমণ্ডলে একটি অস্পষ্ট স্পন্দন মাত্র। চিত্রক উৎকর্ণ হইয়া শুনিল। তারপর রট্টার দিকে ফিরিয়া বলিল, স্কন্ধাবারে সন্ধ্যার ভেরি বাজিতেছি, শুনিলেন? রট্টা বলিলেন, হাঁ। এখান হইতে কতদূর অনুমান হয়? চিত্রক ললাট কুঞ্চিত করিয়া বলিল, সিধা আকাশপথে অন্তত 1 যোজন। আজ
স্কন্দাবারে পৌঁছানো অসম্ভব। তবে চিত্রক চারিদিকে চাহিল। এই স্থানেই রাত্রি কাটাইব, এখানে জল আছে বলিয়া সে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। কিছু দূরে নগ্ন পর্বতগাত্র প্রাচীরের ন্যায় ঊর্ধ্বে উঠিয়াছে, তাহার অঙ্গ বাহিয়া ক্ষীণ ধারায় জল গড়াইয়া পড়িতেছে। আসুন, আলো থাকিতে থাকিতে রাত্রির জন্য একটি আশ্রয়স্থল খুঁজিয়া লইতে হইবে বলিয়া চিত্রক অশ্ব চালাইল। গিরিশ্রুত জলধারা যেখানে সঞ্চিত হইয়াছে তাহার চারিপাশে তৃণ জন্মিয়াছে। চিত্রক ও রট্টা অশ্ব দুটিকে এই স্থানে ছাড়িয়া দিয়া পদব্রজে এই পর্বতস্কন্ধের পাদমূলে ইতস্তত খুঁজিয়া দেখিতে লাগিলেন। অল্প দূরে গিয়া একটি গুহা দেখা গেল। ঠিক গুহা নয়, দুইটি বিশাল পাষাণখণ্ড পরস্পরের অঙ্গে হেলিয়া পড়িয়া অধোদেশে ক্ষুদ্র একটি কোটর রচনা করিয়াছে। পর্বতের তুলনায় কোটর ক্ষুদ্র হইলেও দুইটি মানুষ তাহার মধ্যে স্বচ্ছন্দে রাত্রিযাপন করিতে পারে। রন্ধ্রমুখ ক্ষুদ্র বটে, কিন্তু ভিতরে বেশ পরিসর। গুহা মধ্যে প্রবেশ করিয়া রট্টা সানন্দে বলিয়া উঠিলেন, এ তো সুন্দর গৃহ পাওয়া গিয়াছি। চিত্রক হাসিল। সুন্দর গৃহ বটে, আদিম যুগের মানবী বোধ করি এমনই গৃহে বাস করিত। যা হোক, মুক্ত আকাশের তলে রাত্রি যাপন অপেক্ষা এ ভালো। আপনি অপেক্ষা করুন বলিয়া সে ছুটিয়া গিয়া অশ্বের পৃষ্ঠ হইতে কম্বলাসন দুইটি লইয়া আসিল। রট্টার পদপ্রান্তে রাখিয়া বলিল, আপনি গৃহে সাজসজ্জা করুন, আমি অন্য চেষ্টা করিতেছি। দিনের আলো দ্রুত ফুরাইয়া আসিতেছে। চিত্রক তরিতে বরবুর গুল্ম ও বদরী বনের মধ্য হইতে শুষ্ক শাখাপত্র কুড়াইয়া আনিয়া গুহার ভিতর জমা করিতে লাগিল। এই রূপে শুষ্ক পত্র ও কাষ্ঠের স্তূপ প্রস্তুত হইলে সে শুষ্ক পত্র ও কাষ্ঠের স্তূপ প্রস্তুত হইলে সে একখণ্ড প্রস্থের উপর তরবারির লৌহ পুনঃ আঘাত করিয়া অগ্নি উৎপাপনে প্রবৃত্ত হইল। কিছুক্ষণ মন্থনের পর অগ্নি জ্বলিল। চচ্চর পটপট শব্দ করিয়া শুষ্ক শাখাপত্র জ্বলিতে লাগিল। রট্টা করতালি দিয়া বলিয়া উঠিল, আর আমাদের অভাব কি, অগ্নিদেবতা উপস্থিত বলিয়াই তিনি সহসা লজ্জায় রক্তমুখী হইয়া উঠিলেন। অগ্নির দুই পাশে দুইটি কম্বল পাতিয়া চিত্রক বলিল, আপনি আসুন, আমি অশ্ব দুটির ব্যবস্থা করিয়া আসি। চিত্রক বাহির হইয়া গেল। বাহিরে তখন দিবাদীপ্তির প্রায় নির্বাপিত হইয়াছে। রট্টা প্রজ্জ্বল অগ্নিশিখার পানে চাহিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, জীবন কি অদ্ভুত, কি ভয়ঙ্কর, কি সুন্দর। এতদিন তিনি কেবল বাঁচিয়াছিলেন, আজ প্রথম জীবনের স্বাদ পাইলেন। চিত্রক ফিরিয়া আসিয়া দেখিল, রট্টা মস্তক হইতে উচ্ছির মোচন করিয়াছেন। অগ্নিশিখার চঞ্চল আলোকে ছদ্মবেশ মুক্ত সুন্দর সুকুমার মুখখানি দেখিয়া চিত্রকের চিত্ত ক্ষণকালের জন্য যেন স্ফুলিঙ্গের মতো চারিদিকে বিকীর্ণ হইয়া উঠিল। কিন্তু সে তৎক্ষণাৎ মনকে সংযত করিয়া সহজভাবে বলিল, ঘোড়ার দুটিকে বলগা খুলিয়া ছাড়িয়া দিলাম। এদিকে যদি সাপদ থাকে, সম্ভবত নাই, তাহারা পলাইয়া আত্মরক্ষা করিতে পারিবে। সাপদ, এই বার্তা বনানীর মধ্যে সাপদ থাকিতে পারে এ কথা রট্টার মনে আসে নাই। চিত্রক রট্টার সম্মুখে খাদ্যের পুঁটুলি রাখিয়া বলিল, এইবার আহার। দুইজনে এক কমলাসনে বসিয়া আহার আরম্ভ করিলেন। পিষ্টক পৌলিক কিছু অবশিষ্ট ছিল। চিত্রক সেগুলি রট্টাকে দিয়া নিজে শুষ্ক চনক চিবাইতে লাগিল। রট্টা তাহা লক্ষ্য করিয়া তাহার মুখের পানে চাহিয়া মৃদু হাসিলেন, কিছু বলিলেন না। তিনিও দুই চারিটি চনক লইয়া মুখে দিলেন। কিছুক্ষণ নীরবে আহার চলিবার পর চিত্রক বলিল, আপনার এই দুর্দশার জন্য আমি বড় কুণ্ঠাবোধ করিতেছি। রট্টা বলিলেন,
আপনার কুণ্ঠা কেন? আমি তো স্বেচ্ছায় আসিয়াছি। চিত্রক বলিল, কিন্তু আমি প্রস্তাব করিয়াছিলাম। রট্টা দৃঢ়স্বরে বলিলেন, অন্যায় প্রস্তাব করেন নাই। এ পর্যন্ত যে এত দুর্গম তাহা এ পর্বত যে এত দুর্গম তাহা আপনি জানিতেন না। চিত্রক অগ্নিতে একটি শাখাখণ্ড নিক্ষেপ করিয়া বলিল, তাহা সত্য, তবু ভয় হয়। আপনি সন্দেহ করিতে পারেন আমার কোনো দুরভিসন্ধি আছে। আর্যচিত্রক রট্টার চক্ষু দুটি দীপ্ত হইয়া উঠিল। আমার অন্তঃকরণ এত নীচ মনে করিবেন না। চিত্রক দীনকণ্ঠে বলিল, ক্ষমা করুন রাজকুমারী, কিন্তু আপনার ক্লেশের নিমিত্ত হইয়া আমি প্রাণে শান্তি পাইতেছি না। রট্টা তেমনই উদ্দীপ্ত স্বরে বলিলেন, আপনি আমার ক্লেশের নিমিত্ত হন নাই। আর ক্লেশ, স্ত্রী জাতির কিসে ক্লেশ হয় তাহা আপনি কি বুঝিবেন? চিত্রকের বুক দুরু দুরু করিয়া উঠিল। সে আর কথা কহিল না। স্ত্রীলোকের কিসে ক্লেশ হয়, কিসে সুখ হয়, তাহা অধম যুদ্ধজীবী কি করিয়া বুঝিবে? স্ত্রী জাতির চরিত্র এবং পুরুষদের ভাগ্য দেবতারাও জানে না, মানুষ কোন ছাড়। কিন্তু তবু রট্টা যশোধরা নাম্নী এই যুবতীটির চরিত্র যতই রহস্যময় হোক, তাহা যে অনন্য, অনিন্দ এবং অনবদ্য তাহাতে চিত্রকের মনে সংশয় মাত্র রহিল না। আহারের পর দুইজনে গুহার বাহিরে জলাধারে গিয়া জলপান করিলেন। চিত্রক একটি জ্বলন্ত কাষ্ঠখণ্ড হাতে লইয়া আলো দেখাইল। বাহিরে তখন গাঢ় অন্ধকারে চারিদিক ছাইয়া গিয়াছে। কেবল এখানে ওখানে কয়েকটি জ্যোতিরিঙ্গন নীল নেত্রানল জ্বালিয়া কোনো অলক্ষ্য বস্তুর সন্ধান করিয়া ফিরিতেছি। গুহায় ফিরিয়া আসিয়া চিত্রক অবশিষ্ট কাষ্ঠগুলি অগ্নিতে সমর্পণপূর্বক বলিল, এইবার শয়ন। এই পাশে রট্টা শয়ন করিলেন, এক পাশে রট্টা শয়ন করিলেন, অন্য পাশে চিত্রক। মধ্যস্থলে অগ্নিদেবতা জাগ্রত রহিলেন। শয়ন করিয়া চিত্রক চক্ষু মুদিত করিল। আজিকার এই অপরূপ পরিস্থিতি রট্টার সহিত এই কোটরে দুই হস্ত ব্যবধানে শয়ন চিত্রকের স্নায়ুমণ্ডলে আলোড়নের সৃষ্টি করিল, তাহাতে সন্দেহ নাই। কিন্তু তাহার চিন্তাগুলি মস্তিষ্কের মধ্যে পূর্ণতা লাভ করিবার পূর্বেই ছায়াবাজির ন্যায় মিলাইয়া যাইতে লাগিল। 2 দিন অশ্বপৃষ্ঠে এবং 1 রাত্রি বিনিদ্র চক্ষে যাপন করিয়া তাহার লৌহময় শরীরেও ক্লান্তি প্রবেশ করিয়াছিল। সে অচিরাৎ গাঢ় নিদ্রায় অভিভূত হইল। মধ্যরাত্রির পর চিত্রক জাগিয়া উঠিল। একেবারে পরিপূর্ণ চেতনা লইয়া উঠিয়া বসিল। অগ্নি নিঃশেষ হইয়া নিভিয়া গিয়াছে। চতুর্দিকে দুর্ভেদ্য অন্ধকার। তাহার মধ্যে চিত্রক অনুভব করিল রট্টা আসিয়া তাহার বাহু চাপিয়া ধরিয়াছেন। তাহার কানে কানে বলিতেছেন, ওই দেখুন, গুহার দ্বারের দিকে দেখুন। গুহা মুখের দিকে দৃষ্টি ফিরাইয়া চিত্রক দেখিল অঙ্গারের ন্যায় রক্তবর্ণ 2টি চক্ষু তাহাদের পানে তাকাইয়া আছে। অন্ধকারে এই অঙ্গার চক্ষু জীবের শরীর দেখা যাইতেছে না। মাঝে মাঝে চক্ষুর পলক পড়িতেছে। চিত্রক জানিত হিংস্র জন্তুর চক্ষুর অন্ধকারে রক্তবর্ণ দেখায়। সুতরাং এই জন্তুটা তরক্ষু হইতে পারে, আবার ব্যাঘ্রও হইতে পারে। বোধ হয় গুহার মধ্যে প্রবেশ করিতে সাহস পাইতেছে না, কিন্তু ক্রমে সাহস পাইবে। রক্তলোলুপতার কাছে ভয় পরাজিত হইবে। চিত্রকের দেহের পেশিগুলি শক্ত হইয়া উঠিল। রট্টা তাহার পাশে বসিয়া পড়িয়া তাহার বাহু জড়াইয়া ধরিয়াছিলেন। কম্পিত স্বরে জিজ্ঞাসা করিলেন, উহা কি ব্যাঘ্র? চিত্রক রট্টার কথার উত্তর দিল না। তৎপরিবর্তে তাহার কণ্ঠ হইতে একটি দীর্ঘ বিকট শব্দ বাহির হইল। শব্দ এত বিকট ও ভয়ঙ্কর যে কোনো হিংস্র জন্তুর কণ্ঠ হইতে এরূপ শব্দ বাহির হয় না। অশ্বের রেশা, হস্তির বৃংহিত এবং তূর্জনীনাদ মিশাইয়া এইরূপ ঘোর শব্দ সৃষ্টি হইতে পারে। এই নিনাদ থামিবার পূর্বেই গুহা মুখ হইতে রক্তচক্ষু 2টি সহসা অন্তর্হিত হইল।
বাহিরে শুষ্ক পত্রাদির উপর পলায়মান জন্তুর দ্রুত পদধ্বনি ক্ষণেক শোনা গেল। তারপর আবার সব নিস্তব্ধ। চিত্রকের মুখ নিঃসৃত রোমহর্ষণ শব্দ শুনিয়া রট্টার সংজ্ঞা প্রায় বিলুপ্ত হইয়াছিল। চিত্রক এখন তাহাকে কোমল স্বরে বলিল, রাজকুমারী, আর ভয় নাই, জন্তুটা পলাইয়াছি। রট্টা মুখ তুলিলেন। অন্ধকারে কেহ কাহাকেও দেখিতে পাইল না। রট্টা ক্ষীণ স্বরে বলিলেন, ও কি ভয়ানক শব্দ আপনি করিলেন? চিত্রক বলিল, হাঁ, উহার নাম সিংহনাদ। যুদ্ধকালে এইরূপ হুঙ্কার ছাড়িবার প্রথা আছে বলিয়া লঘুকণ্ঠে হাসিল। রট্টা একটি অতি গভীর নিঃশ্বাস ত্যাগ করিলেন। তাহার অঙ্গুলিগুলি নামিয়া আসিয়া চিত্রকের অঙ্গুলি জড়াইয়া লইল। তাহার কপোল চিত্রকের বাহুর উপর ন্যস্ত হইল। চিত্রক উদ্গত হৃদয়াবেগ দমন করিয়া বলিল, রাজকুমারী। অস্ফুট কণ্ঠে রট্টা বলিলেন, রাজকুমারী নয়, বলো রট্টা। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া চিত্রক কম্পমান কণ্ঠে বলিল, রট্টা। বলো রট্টা যশোধরা। রট্টা যশোধরা। কিছুক্ষণ নীরব। তারপর রট্টা বলিল, আজ অন্ধকারে আমার লজ্জা ঢাকিয়া দিয়াছে। অন্ধকার আমার লজ্জা ঢাকিয়া দিয়াছি, তাই বলিতে পারিলাম, আমি তোমার। জন্ম জন্মান্তরে আমি তোমার ছিলাম, এ জন্মেও তোমার, পরজন্মেও তোমার হইব। হৃদয়ন্তু ছিঁড়িয়া চিত্রক বলিল, রট্টা, তুমি জানো না আমি কে? যদি জানিতে। রট্টা অন্য হস্তটি আসিয়া চিত্রকের অধর স্পর্শ করিল। সে পূর্ববৎ শান্ত অস্ফুট স্বরে বলিল, আমি আর কিছু জানিতে চাহি না। তুমি ক্ষত্রিয়, তুমি বীর, তুমি মানুষ, কিন্তু এ সকল অবান্তর কথা। তুমি আমার, ইহা আমার কাছে যথেষ্ট। চিত্রকের সম্বন্ধে উপর মাথাটি চিত্রকের স্কন্ধের উপর মাথাটি সুবিন্যস্ত করিয়া বলিল, এখন আমি ঘুমাইব। আমার চক্ষু ঢুলিয়া আসিতেছে। অন্ধকারে ক্ষুদ্র একটি জিহ্বনের শব্দ হইল। তুমি কি আজ ঘুমাও নাই? না, তুমি ঘুমাইলে আমার ঘুম আসিল না। কি অদ্ভুত মানুষ তুমি, তাহাই ভাবিতে ভাবিতে জাগিয়া রহিলাম। তাই তো ওই স্বপদের চক্ষু দেখিতে পাইলাম। কিন্তু এখন ঘুমাইব। তুমি কাল রাত্রে যেমন জাগিয়াছিলে, আজও তেমনই জাগিয়া থাকো। একটু হাসির শব্দ হইল। তারপর রট্টা চিত্রকের স্কন্ধে মাথা রাখিয়া ঘুমাইল। তাহার নিঃশ্বাস ধীরে ধীরে পড়িতে লাগিল। চিত্রক উদ্বেল হৃদয়ে জাগিয়া রহিল। উষার আলোক গুহার রন্ধ্র মুখ পরিস্ফুট করিলে রট্টার ঘুম ভাঙিল। সে হাসি ভরা চোখ তুলিয়া চাহিল। চিত্রকের বিনিদ্র চক্ষু তাহাকে নূতন দিনের অভিবাদন জানাইল। রট্টা যশোধরা আর্য। দুইজনের মধ্যে দীর্ঘ গভীর দৃষ্টি বিনিময় হইল। তারপর তাহারা উঠিয়া দাঁড়াইল। চিত্রক বলিল, চলো, এখনো অনেক কাজ বাকি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহারা বাহির হইল। জটিল শিলাবন্ধুর পথ তাহারা কণ্টকগুল্মে আবৃত। কখনো একটি পথ বহুদূর পর্যন্ত অনুসরণ করিয়া দেখা যায় আরও অগ্রসর হইবার উপায় নাই। দুর্ভেদ্য কণ্টক গুল্ম কিংবা দুরারোহ শৈল প্রাচীর পথ রোধ করিয়া দাঁড়াইয়াছি। আবার ফিরিয়া আসিয়া নতুন পথ ধরিতে হয়। পর্বত শ্রেণীরও যেন শেষ নাই। একটির পর একটি অতি কষ্টে এক পর্বতপৃষ্ঠে আরোহণ করিয়া দেখা যায় সম্মুখে আর একটি পাহাড়। গন্তব্য স্থানে চিহ্ন নাই। দ্বিপ্রহর অতীত হইল। অবশেষে বহু আয়াসে কয়েকটি পর্বতপৃষ্ঠ অতিক্রম করিবার পর একটি শীর্ষে উঠিয়া তাহারা হর্ষধ্বনি করিয়া উঠিল। সম্মুখেই উপত্যকা। উপত্যকাটি সুচিত্রিত পার্শ্বিক গালিচার মতো তাহাদের নেত্রতলে প্রসারিত হইয়া আছে। আয়তনে অনুমান 10 বর্গ ক্রোশ হইবে। এই সুবিশাল ভূমিখণ্ডের উপর তিল ফেলিবার স্থান নাই। যতদূর দৃষ্টি যায় অগণিত শিবির, বস্ত্রাবাস, তালপত্রের ছত্রাবাস। তাহাদের ফাঁকে ফাঁকে পিপীলিকা শ্রেণীর ন্যায় মানুষ ঘুরিয়া বেড়াইতেছে। স্কন্ধাবারের বাম প্রান্ত বেষ্টন করিয়া অশ্বের আগড়, শ্বেত কৃষ্ণ পিঙ্গল নানা বর্ণের অসংখ্য অশ্ব।
কম্বোজ, সিন্ধু, আরট্ট, বনায়ু, নানা জাতীয় তীক্ষ্ণ বীর্য রণস্য। অন্য প্রান্তে স্কন্দাবারের দক্ষিণ দিকে নিদাঘের মেঘাড়ম্বরবৎ হস্তির পাল। মদস্রাবী হস্তিপুঞ্জ গলঘণ্টা বাজাইয়া দুলিতেছে, শূন্যে শুণ্ডু আস্ফালন করিতেছে, বৃংহিতধ্বনি করিতেছে। এই বিক্ষুব্ধ সমুদ্র তুল্য সৈন্যাবাস দেখিয়া রট্টার মুখ শুকাইল। চিত্রক তাহা লক্ষ্য করিয়া বলিল, ভয় নাই, আমার কাছে মন্ত্রপুত কবচ আছে। ওই যে মধ্যস্থলে রক্তবর্ণ বৃহৎ পট্টাবাস দেখিতেছ, উহাই সম্রাটের শিবির। ওইখানে আমাদের পৌঁছিতে হইবে। অতঃপর তাহারা পর্বতগাত্র অবরোহণ করিয়া উপত্যকায় নামিল। কিন্তু এখনও তাহাদের পথের প্রতিবন্ধক শেষ হয় নাই। একদল অশ্বারোহী শিবির রক্ষী আসিয়া তাহাদের ঘিরিয়া ধরিল। কে তোমরা, কি অভিপ্রায়? চিত্রক স্কন্দগুপ্তের অভিজ্ঞান মুদ্রা দেখাইয়া পরিত্রাণ পাইল। তারপর আরও কয়েকবার রক্ষীরা তাহাদের গতিরোধ করিল। সাধারণ সৈনিকরা নূতন লোক দেখিয়া রঙ্গতামাশা করিল, কিন্তু ভাগ্য বলে রট্টাকে নারী বলিয়া চিনিতে পারিল না। অবশেষে তাহারা স্কন্দগুপ্তের প্রহরীর বেষ্টিত শিবির সম্মুখে উপস্থিত হইল। অশ্ব হইতে অবতরণ করিয়া শূলধারী প্রধান দ্বারপালের সম্মুখে দাঁড়াইল। দ্বারপাল বলিল, কি চাও? চিত্রক বলিল, ইনি বিটঙ্ক রাজ্যের রাজদুহিতা কুমারী রট্টা যশোধরা, পরম ভট্টারক সম্রাট স্কন্দগুপ্তের সাক্ষাৎ প্রার্থিনী বলিয়া রট্টার মস্তক হইতে উচ্ছিষ খুলিয়া লইল। বন্ধনমুক্ত বিসর্পিল বেণী রট্টার পৃষ্ঠে লুটাইয়া পড়িল। বন্ধুরা, আশা করছি উপন্যাস পাঠটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি দাবিয়ে আমার চ্যানেলটি আপনার সঙ্গে রাখুন, এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করছেনই। যদি খারাপও লাগে তাহলেও কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না। আপনার কমেন্ট পরবর্তী পর্বকে আরও উন্নত রূপে আপনার সামনে উপস্থাপন করতে আমায় সহায়তা করবে। আজ এ পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে আবার উপস্থিত হবে দ্য স্টোরি টেলার অয়ন খুব শীঘ্রই। নমস্কার।